ডিসেম্বরেই নির্বাচন চায় বিএনপি। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমায় সমর্থন জামায়াত ও এনসিপির। যমুনায় 3 দলের সাথে বৈঠক। মৌসুম শুরুর আগেই ডেঙ্গুতে মারা গেছে 23 জন। সাথে এবার চিকুনগুনিয়া প্রাদুর্ভাবের শঙ্কা। এখন পর্যন্ত শনাক্ত 60। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় উদ্বিগ্ন দক্ষিণাঞ্চলের উপকূলবাসী। কর্তৃপক্ষের উদাসীনতায় দীর্ঘদিনেও সংস্কার হয়নি ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ। বলবীর বল উন্নত মামসী, শিরি নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি। এবং যুগে যুগে তারুণ্যের বিপ্লবে বারুদ জুগিয়েছে দ্রোহের কবি কাজী নজরুল। 24-এও ছাত্র জনতাকে উদ্দীপ্ত করেছে তার শিকল ভাঙার গান। স্বাগত এখন সকালে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি তানজিম শফিন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি, জামায়াত ও এনসিপি। শনিবার সন্ধ্যা 7:30টার দিকে প্রথমে যমুনায় প্রবেশ করে বিএনপির প্রতিনিধি দল। এরপর একে একে জামায়াতে ইসলামী ও এনসিপির প্রতিনিধি দল বৈঠক করে। বৈঠক শেষে আলাদা আলাদা ব্রিফ করে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরে প্রতিটি দল। বিএনপি জানায়, প্রধান উপদেষ্টার কাছে উপদেষ্টা পরিষদের পুনর্গঠন ও ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে সংস্কার শেষ করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দাবি করেছে জামায়াতে ইসলামী। আর সংস্কার, বিচার, নির্বাচনী রোডম্যাপ একই সঙ্গে দাবি করেছে এনসিপি। জাওয়াদ মাহমুদের প্রতিবেদন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ করার অভিপ্রায়ের খবর ছড়িয়ে পড়তেই আসন্ন রাজনৈতিক সংকট ঘিরে শুরু হয় আলোচনা। সেই উৎকণ্ঠা বৃহস্পতিবার ও শুক্রবার পেরিয়ে পৌঁছে শনিবার অবধি। করণীয় ঠিক করতে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করার পাশাপাশি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের উদ্যোগ যেমন নেয়, তেমনি প্রধান উপদেষ্টার দপ্তরও তৎপর হয় দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে। শনিবার সন্ধ্যার পর যমুনায় অন্তর্বর্তী সরকার প্রধানের সাথে সাক্ষাৎ করতে আসে বিএনপির প্রতিনিধি দল। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএনপির প্রতিনিধি দল গণমাধ্যমকে জানায়, প্রধান উপদেষ্টাকে ডিসেম্বরে নির্বাচনের দাবি জানালেও নির্বাচনের রোডম্যাপ নিয়ে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কিছু জানানো হয়নি তাদের। সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য আমরা দাবি জানিয়েছি। সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি। রাত 8টায় যমুনায় প্রবেশ করে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে 2 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে গণমাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরে জামায়াত আমির বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছেন প্রধান উপদেষ্টাকে। রোডম্যাপটা আমরা চাই সুনির্দিষ্টভাবে, সেটা তো আমরাও চাই, কিন্তু আমরা কোনো সময় বেঁধে দেইনি। আমরা কমফোর্টেবল 2টা টাইম আপনাদের মাধ্যমে এই জাতিকে জানিয়েছি। যদি সংস্কার শেষ হয়ে যায় তাহলে ফেব্রুয়ারির মধ্যভাগে এটা হতে পারে, আর যদি সংস্কারের ভিতরে শেষ না হয় আর একটু সময় লাগে, এরপরেই যেহেতু রোজা শুরু হয়ে যাবে, রোজার পর হতে হবে, তারপরে এটাকে টেনে লম্বা করলে কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। আমাদের দেশের আবহাওয়া এটা এলাও করবে না। সব শেষ রাত 8:30টায় যমুনায় প্রবেশ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে গণমাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া তুলে ধরে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কোনো দল নতুন বাংলাদেশ বিনির্মাণ ও সংস্কারের জায়গা থেকে সরে আসায় ডক্টর ইউনূস হতাশা ব্যক্ত করেছেন। প্রধান উপদেষ্টাকে আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত সব নির্বাচন বাতিলের দাবি জানানোর কথাও বলেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে যাতে জুলাই ঘোষণাপত্র জারি করা হয়, প্রদান করা হয়, সেই বিষয়ে আমরা আহ্বান জানিয়েছি এবং সরকারের পক্ষ থেকে, ডক্টর ইউনূস স্যারের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে, শেখ হাসিনার আমলে হওয়া জাতীয় এবং স্থানীয় পর্যায়ের সকল নির্বাচনকে আমরা আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করতে বলেছি। কারণ সেই সময়টা শেখ হাসিনা একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় ইলেকশন করেছিল এবং মানুষের ভোটাধিকার হরণ করেছিল। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠককে নিয়মিত বৈঠক উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, জামায়াত ও এনসিপি প্রধান উপদেষ্টার নির্বাচনের টাইমলাইনকে সমর্থন জানিয়েছে। বৈঠকে অংশ নেয়া দলগুলো ডক্টর ইউনূসের নেতৃত্বে আস্থা প্রকাশ করেছে বলেও জানায় প্রেস সচিব। ইলেকশন
ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। তো জামাত তার টাইমলাইনকে সমর্থন জানিয়েছেন এবং বলেছেন যে এটা তাদের সমর্থন আছে। এনসিপিও একই, সবাই চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে আস্থা আছে এবং তাকে অনুরোধ করেছেন যাতে উনি ওনার নেতৃত্বেই যেন বাংলাদেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়। দেশের স্থিতিশীলতা রক্ষা, বিচার, সংস্কার ও নির্বাচন কেন্দ্রিক সকল জট সমাধানে বৃহত্তর জাতীয় ঐক্যর কথা উঠে আসে সরকার ও দলগুলোর পক্ষ থেকে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। বাংলা সাহিত্যের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম কাজী নজরুল ইসলাম। আজ তার ১২৬তম জন্মবার্ষিকীতে জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করছে সেই বর্ণময় কবিকে, যিনি ছিলেন বিদ্রোহের আগুন, প্রেমের অরুণা আর সঙ্গীতের বুলবুল। ১৮৯৯ সালের ২৫ মে জন্ম নেয়া এই মহামানব তিনি বেঁচে আছেন কোটি তরুণের চেতনায়, সাহসে আর স্বপ্নে। ২৪-এর গণ অভ্যুত্থানে তরুণদের অনুপ্রেরণার বাতিঘর হয়ে উঠেছিল এই নজরুল। বিশ্লেষকরা বলছেন, বর্তমান তরুণরা যেন নজরুলের উত্তরাধিকার। আহাদ আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন সাদাত অফরো। নজরুল মানেই বিপ্লব, রণহুঙ্কার যার কবিতায়। বলবীর বল উন্নত মামসী, শির নেহারি আমারই, নত শির ওই শিখর হিমাদ্রি। তার কবিতায় আরও এসেছে নিপীড়িত মানুষের কথা, বিদ্রোহীর গর্জন আর বঞ্চিতের সংগ্রাম। আর গানে আছে প্রেমের কোমলতা। এক হাতে তিনি বাজিয়েছেন যুদ্ধের দামামা, অন্য হাতে তুলেছেন প্রেমের বেহালা, হয়ে উঠেছেন ভালোবাসার বুলবুল। ১৯১৪ সালে কিশোর নজরুলকে ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলের এক রুটির দোকান থেকে ময়মনসিংহ জেলার ত্রিশালের দরিরামপুরে নিয়ে আসেন দারোগা কাজী রফিজুল্লাহ। স্কুলে ভর্তি করে দেন ৭ম শ্রেণীতে। এই বিচুতিয়া ব্যাপারী বাড়িতে অনেকটা সময় ছিলেন কবি নজরুল, আর এই বাড়িতেই লিখেছেন কবিতা, গান ও নাটক। তার অনেক স্মৃতি আছে এই বাড়িতে, তাই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই পুরো বাড়িটি। নামাপাড়া গ্রামের নজরুলের স্মৃতি রাখা হয়েছে সযত্নে। অসংখ্য চিঠি সেখানে দেখবেন তার হাতের লেখা, উর্দুতে লেখা আছে, হিন্দিতে লেখা আছে, বাংলায় তো আছেই। ১৯১৭ সালে তিনি সরাসরি যোগ দেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে। ১৯২২ সালে প্রকাশ করেন ধূমকেতু পত্রিকা। আনন্দময়ীর আগমন কবিতার জন্য তাকে দেওয়া হয় সশ্রম কারাদণ্ড। আজকে আমার রুদ্ধ প্রাণের কল্লোলে কান দিকে ওই জাগলো জোয়ার, দুয়ার ভাঙা কল্লো। এরপর নানা চড়াই উচ্চাই পেরিয়ে ২৪-এর জুলাইয়ে আবারও ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লবী হয়ে ওঠে দেশের ছাত্র জনতা। যেন তরুণরা হয়ে ওঠে এক একজন অদম্য নজরুল। তার গান কবিতা হয়ে উঠেছিল ছাত্র জনতার সাহস, সাধারণ শিক্ষার্থী হয়ে উঠেছিল বিদ্রোহী, চির উন্নত মমশির। অন্যায়, বৈষম্য, নিপীড়নের বিরুদ্ধে নজরুল হয়ে উঠেছিলেন প্রেরণার বাতিঘর। জুলাই আগস্টে তরুণদের মুখে কোন কবিতা ছিল, কোন গান ছিল? জুলাই স্পিরিট জুলাই আমরা যদি বলি, আমরা যদি ধরতে চাই, তাহলে কিন্তু নজরুলের একটাই কবিতা ছিল। আমাদের তরুণ সমাজ কিন্তু কথা বলছে, তারা কথা বলছে, সেটা লিখে হোক, মুখ দিয়ে বলে হোক, দেয়াল লিখনে হোক। নজরুল একাধারে কবি, সাহিত্যিক, গীতিকার, নাট্যকার ও চলচ্চিত্র অভিনেতা। শিল্পের নানা শাখায় রেখেছেন তার ক্ষুরধার মেধার স্বাক্ষর। তার গান ধর্মীয় ভেদাভেদের ঊর্ধ্বে উঠে মানবতার বাণী ছড়িয়েছে বাংলার ঘরে ঘরে। কেউ কেউ আমাদের বোঝাতো যে একদিন তো পৃথিবীতে সাম্যবাদ আসবে, অত্যাচার নিপীড়ন বন্ধ হবে, তখন নজরুলের কাব্যের আবেদন ফুরিয়ে যাবে। যেটা হলে ভালো হতো হয়তো, কিন্তু আমরা তো সেই সম্ভাবনা দেখছি না। বিদ্রোহ তারা যখন করবে, বিদ্রোহী হতে চাইবে, তখন নজরুল তাদের কাছে আবেদন তৈরি করবে। আমাদের মুক্তিযুদ্ধে করেছে, পরবর্তী প্রতিটা আন্দোলন সংগ্রামে করেছে। ইসলামী গান হোক কিংবা শ্যামা সঙ্গীত, সবখানেই নজরুল ছিলেন এক সমান উজ্জ্বল। দর্শনের ক্ষেত্রেও তার চিন্তাধারা ছিল বিপ্লবান্তক। তিনি যখন কলকাতায় নতুন করে গান লিখতে শুরু করলেন, সুর দিতে শুরু করলেন, সেই সময়টাই পর্যন্ত কিন্তু
বাঙালি মুসলমান পরিবারে, বিশেষ করে ভদ্র সমাজে কিন্তু গান নিয়ে বিতর্ক চলছে। গান কি আদৌ জায়েজ কিনা ইসলামের দৃষ্টিতে, হ্যাঁ, এবং এটা নিয়ে পত্রপত্রিকায় লিখছেন। নজরুল এলেন, দেখলেন এবং জয় করলেন। সে কীভাবে তিনি আসলেন এবং ইসলামী গানগুলো দিয়ে মোটামুটি সব গানকে একেবারে মুসলমান পরিবারের ভেতরে ঢুকিয়ে দিলেন। এই ক্ষণজন্মা কবি ১৩০৬ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালে নজরুলকে সপরিবারে নিয়ে আসা হয় স্বাধীন বাংলাদেশে। এরপর ১৯৭৬ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন বাংলাদেশেই। শাহাদাত অভ্র, এখন ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে কথা বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সরাসরি যাব সেখানে। আমাদের যে ধর্মীয় উৎসব প্রত্যেকটি ক্ষেত্রে মানে আমাদের জাতীয় জীবন, ব্যক্তিগত জীবনের প্রতিটি পরতে পরতে কাজী নজরুল জাতীয় কবি আমাদেরকে উদ্বুদ্ধ করেন, আমাদেরকে আনন্দিত করেন, আমাদেরকে অঙ্গীকারবদ্ধ করেন, এবং সেই কারণেই নজরুল আজও অত্যন্ত শুধু অপরিহার্যই নয়, অত্যন্ত প্রাসঙ্গিক। আজকের চলমান যে সংকট, রাজনৈতিক সংকট বা নানা সামাজিক সংকটেও নজরুল আমাদেরকে এখনও এত বেশি প্রাসঙ্গিক যে আমাদের এগিয়ে যাওয়া এবং যে কোনো ধরনের আমরা আগ্রাসনের মুখে এই আগ্রাসন থেকে মুক্ত হওয়ার সকল অঙ্গীকার এবং সংগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য নজরুলের গান, কবিতা, লেখা, প্রবন্ধ আমাদেরকে উদ্বুদ্ধ করে যাবে, আজীবন উদ্বুদ্ধ করে যাবে। পৃথিবীতে যতদিন অন্যায় অবিচার থাকবে ততদিন নজরুল অত্যন্ত প্রাসঙ্গিক। শুধু তাই নয়, পৃথিবীকে ভালোবাসাময় করতে গেলে নজরুল আরও বেশি প্রাসঙ্গিক। আমি আপনাদের সামনে শুধু এটুকুই বলতে চাই যে প্রত্যাশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আগস্টের যে মহাবিপ্লব এবং তার আগের ১৫ বছরের যে রক্তঝরা আন্দোলন, এই আন্দোলনের প্রতিটি মুহূর্তেই তো নজরুল আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। নজরুল আমাদের শত আঘাতের মধ্যেও আমরা বেঁচে থাকার প্রেরণা পেয়েছি নজরুলের কাছ থেকে। তাই আমরা বলবো যে আজকে কেউ কেউ বলছেন, সাবেক একজন উপদেষ্টা বলেছেন দুজন উপদেষ্টার ব্যাপারে যে এইটা তাদের কি পদত্যাগ চাওয়াটা ঠিক নয়। কিন্তু আমি যদি বলি যে অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো একটি তার যে বৈশিষ্ট্যটা হবে তো নিরপেক্ষ সরকার। এই সরকার যদি কোনো একটি বিশেষ রাজনৈতিক দল গঠন করার ক্ষেত্রে তাদেরকে কি বলে যে মানে পানি সিঞ্চন করে সে চারাগাছ থেকে মহিরুহিতে পরিণত করার দায়িত্ব তো অন্তর্বর্তীকালীন সরকারের নয়, বরং তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। তো সেই ক্ষেত্রে যদি কোনো উপদেষ্টা তিনি যদি এসপিকে টেলিফোন করে বলেন যে ওখানে বিএনপির লোকজন যারা আছে তাদেরকে গ্রেপ্তার করবেন, ওরা যেন কোনো অ্যাক্টিভিটিস করতে না পারে এবং অন্যান্য কার্যক্রম করতে না পারে, তো তখন তার বিরুদ্ধে পদত্যাগের দাবি উঠবে না? নিশ্চয়ই উঠবে। এবং চলমান সংকট ঘনীভূত করার জন্য আমরা শুনেছি এই সমস্ত উপদেষ্টারা তারা ভূমিকা পালন করছেন, নানাভাবেই ভূমিকা পালন করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তো সম্মানিত মানুষ, সবাই সম্মান দেখিয়েছে। এই সরকারকে যারা আন্দোলনে রত ছিল, যারা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যাদের সন্তানেরা হারিয়ে গেছে, ক্রস ফায়ারের শিকার হয়েছে, যারা পৃথিবীতে নেই, এই ১৫ বছরের দুঃখ বেদনা সমস্ত কিছু ধারণ করে যখন স্বৈরাচারের পতন হলো, ফ্যাসিস্ট যখন পালিয়ে গেল, তখন ডক্টর ইউনূসকে তো আমরা সবাই সমর্থন জানিয়েছি। কিন্তু এই সরকারের ভেতর থেকে যদি পার্টিজন দলমন্যতার আমরা যদি আভাস খুঁজে পাই, বৈশিষ্ট্য খুঁজে পাই, তো সেখানে তো আমাদের প্রতিবাদ করতেই হবে। কেন কুমিল্লার উপদেষ্টা, আমরা নিজে, শুধু আমরা না, আপনি এলাকায় আপনি শুনবেন যে মুরাদনগর হচ্ছে সেই উপদেষ্টার বাড়ি, এবং তিনি এসপিকে ডেকে বলছেন যে এখানে বিএনপির লোকজনদের গ্রেপ্তার করানো যারা দাঁড়াতে না পারে। তো তাহলে তো শেখ হাসিনার আমলেরই পুনরাবৃত্তি হচ্ছে। আপনার সেখানকার যে এমপি ছিলেন, আগের এমপি এবং মন্ত্রী জনাব কায়কোবাদ সাহেব, তিনি বারবার রিং করে বলছেন যে আপনারা কিছু বলেন, এটা কি ধরনের কথা?
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে কথা বলছিলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম সেখানে। এবার ডেঙ্গুর সঙ্গে চিকুনগুনিয়া মারাত্মক হারে ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। আইইডিসিআর বলছে চলতি বছরে এখন পর্যন্ত ৬০ জন রোগী শনাক্ত হয়েছে চিকুনগুনিয়ায়। ২০১৭ সালের মতো এবারও চিকুনগুনিয়ায় বড় ধরনের আউটব্রেকের সংখ্যার কথা জানিয়েছে সংস্থাটি। তবে চিকুনগুনিয়ায় সাধারণ মৃত্যু না হলেও এবার বিশ্বব্যাপী ৪৬ জনের মৃত্যু ভাবাচ্ছে সবাইকে। মুজাহিদ শুভর প্রতিবেদন। মাঝে মাঝে বৃষ্টি জানান দিচ্ছে ধেয়ে আসছে ডেঙ্গুর মৌসুম। ২০২৪ সালে ডেঙ্গুতে লক্ষাধিক আক্রান্ত ও ৫৭৫ জনের মৃত্যুর সঙ্গে মাথা চাড়া দিয়েছিল চিকনগুনিয়া ও জিকা ভাইরাস। রোগ তিনটি ভিন্ন হলেও ছড়ানোর একমাত্র মাধ্যম এডিস মশা। গত বছর মৌসুমের শেষে জিকায় আক্রান্ত ১১টি রোগী শনাক্ত হলেও চিকনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা ছিল ১৩৮ জন। গত বছর মৌসুমের শেষ দিকে ৩৯৪ জন সন্দেহভাজন রোগীর মধ্য থেকে ১৩৮ জনকে চিকনগুনিয়ায় আক্রান্ত হিসেবে নিশ্চিত করা হয়। মাত্র ২ মাসে এত আক্রান্তের পরপরই পূর্বাভাস দেয়া হয়েছিল ২০২৫ সাল হবে চিকনগুনিয়ায় বড় প্রাদুর্ভাবের বছর। তারই ধারাবাহিকতায় শুধু বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের ল্যাবে প্রতিদিন চিকনগুনিয়া সন্দেহে ২০টির বেশি নমুনা আসছে। এপ্রিলে 3টা কেস পেয়েছি আর এই মেতে এখন পর্যন্ত 4টা কেস পেলাম। পেশেন্টরা যখন আমাদের কাছে স্যাম্পল দিতে আসছেন জয়েন্ট পেইন, এই পেইনগুলো নিয়েই বেশি আসছে। ২০১৭ সালে বাংলাদেশে চিকনগুনিয়ার প্রাদুর্ভাবে ১৭ জেলায় ১৩,০০০-এর বেশি রোগী শনাক্ত হয়েছিল। গবেষণার ফলাফলে জানা যায় আক্রান্তের প্রায় অর্ধেকের ২৮ দিন পর্যন্ত জয়েন্ট পেইনের দীর্ঘস্থায়ী উপসর্গ ছিল, আর আক্রান্তরা গড়ে ১০ দিনের বেশি কর্মহীন ছিলেন। চিকনগুনিয়ায় মৃত্যুর খবর তেমন একটা পাওয়া না গেলেও ভাইরোলজিস্ট অধ্যাপক সাইফুল্লাহ মুন্সি বলেছেন, ধরন পরিবর্তনের কারণে বিশ্বে এবার চিকনগুনিয়ায় ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কিন্তু এখন আরও অনেক গবেষণায় দেখা যাচ্ছে যে চিকানগুনিয়ার মধ্যে অনেক রকমের জেনোটাইপ আছে। এতদিনকার ধারণা যে চিকানগুনিয়া এমন একটা ভাইরাস যেটা কোনো প্রাণ সংহারী কোনো আপনার ক্ষমতা নেই, কিন্তু এইবারের আপনার ইতিমধ্যে বিভিন্ন যে আউটব্রেক হয়েছে সেখান থেকে কিন্তু রিপোর্ট হচ্ছে যে প্রায় ৪৬ জন মারা গিয়েছেন। আইইডিসিআর বলছে চলতি বছরে এখন পর্যন্ত ৬০ জন রোগী শনাক্ত হয়েছে চিকনগুনিয়ায়। মাত্র কয়েকটি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকনগুনিয়া শনাক্তের কিট থাকায় বেশিরভাগ নমুনা রেফার করা হচ্ছে আইইডিসিআরে। শনাক্তের বাইরে থেকে যাচ্ছেন অনেকেই, তবে নমুনার চাপ বলছে চলতি বছরে চিকনগুনিয়ায় বড় ধরনের আউটব্রেক হতে পারে। এবং এই বছর কিন্তু ২০১৭ সালের মতো এপ্রিল থেকেই চিকনগুনিয়া কেস আমরা পাওয়া শুরু করেছি। যেহেতু আমরা যে মিউটেশনটা পেয়েছি এটা এডিস ইজিপ্টেতে ভাইরাসের বংশবিস্তারে সহায়তা করে, সেজন্য আমরা আসলে আশঙ্কা করেছি যে আসলে এই মিউটেশনটা যে ভাইরাস লিনিয়েজটা সার্কুলেটিং আছে, এই মিউটেশন সহ ওরা আসলে নিয়ার ফিউচারে একটা বড় আউটব্রেক করতে পারে শহরগুলোতে। ডেঙ্গু মৌসুম শুরু না হলেও মে মাস পর্যন্ত চলতি বছরে প্রাণ গেছে ২৩ জনের। তাই সবার আগে এডিস নিধনে কার্যকরী পদক্ষেপ ও পরিস্থিতি খারাপ হবার আগেই অন্তত সব সরকারি হাসপাতালে চিকনগুনিয়া শনাক্তের কিট সহজলভ্য করার আহ্বান আইইডিসিআরের। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। 10 দফা দাবিতে ধর্মঘট পালন করছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ। ধর্মঘটের কারণে উত্তরবঙ্গের একমাত্র বাঘাবাড়ী তেলের ডিপো থেকে বন্ধ রয়েছে তেল উত্তোলন ও পরিবহন। এ নিয়ে আরও জানাতে সিরাজগঞ্জের বাঘাবাড়ী তেলের ডিপো থেকে যুক্ত হয়েছেন রিফাত রহমান। রিফাত, ধর্মঘটে কতখানি প্রভাব পড়েছে স্থানীয় যানবাহন চলাচলে? এছাড়া এই ধর্মঘট কতক্ষণ নাগাদ চলবে জানাবেন। রাত্রি যেটি বলছিলেন যে আসলে 10 দফা দাবিতে পেট্রোল পাম্প মালিক এবং ট্যাঙ্কলরি মালিক সমিতির যে ডাকে ধর্মঘট চলছে, এই ধর্মঘটের কারণে কিন্তু আজ ভোর 6টা থেকে সিরাজগঞ্জের যে বাঘাবাড়ী অয়েল ডিপো রয়েছে, এই অয়েল ডিপো থেকে কিন্তু তেল উত্তোলন বন্ধ রয়েছে। পাশাপাশি যেহেতু ট্যাঙ্কলরিরও ধর্মঘট চলছে, সে কারণে এই ট্যাঙ্কলরিতে তেল পরিবহনও বন্ধ রয়েছে। পাশাপাশি আর যেহেতু পেট্রোল পাম্পগুলো এর সাথে সম্পৃক্ত রয়েছে, পেট্রোল পাম্পেও কিন্তু তেল সরবরাহ বন্ধ রেখেছে, বিক্রি বন্ধ রেখেছে পেট্রোল পাম্প মালিক যারা রয়েছে।
তো এই যে ধর্মঘটের কারণেই আমরা সকাল থেকে দেখেছি যে ভোর 6টার পর থেকে কিন্তু এই বাঘাবাড়ি তেলের যে ডিপোটি রয়েছে এটা থেকে তেল কিন্তু উত্তোলন বন্ধ রয়েছে এবং ট্যাঙ্কলরিগুলোও কিন্তু আসলে এখান থেকে উত্তরবঙ্গের জেলাগুলোর তেল নিয়ে কিন্তু ছেড়ে যায়নি। আপনাকে জানিয়ে রাখি যে এই যে বাঘাবাড়ি অয়েল ডিপো, এই অয়েল ডিপো থেকে কিন্তু উত্তরবঙ্গের 16 জেলায় তেল সরবরাহ হয় এবং এই যে তেল বন্ধ রয়েছে এর কিন্তু প্রভাব এখনো পর্যন্ত তেমন ভাবে পড়েনি, তবে বেলা করার সাথে সাথে কিন্তু কিছুটা প্রভাব পড়তে শুরু করবে। তার কারণ যে প্রতিদিন কিন্তু এই বাঘাবাড়ি তেলের ডিপো থেকে প্রায় 20 লাখ লিটার তেল কিন্তু এই উত্তরবঙ্গের জেলাগুলোতে সরবরাহ হয় এবং যে পরিবহনগুলো তেল আসলে পেট্রোল পাম্প থেকে নিয়েছে তারা কিন্তু সেই পরিবহনগুলো কিন্তু চলাচল করছে। তবে পেট্রোল পাম্প যেহেতু 2টা পর্যন্ত তেল উত্তোলন এবং পেট্রোল পাম্প থেকে তেল বিক্রি বন্ধ থাকবে, সে কারণে আসলে বেলা যত গড়াবে ততই কিন্তু আসলে তেলের একটি সংকট তৈরি হবে এই পেট্রোল পাম্পগুলোতে এবং উত্তরের জেলাগুলোর যেগুলো পাম্প রয়েছে সেগুলোতে কিন্তু সংকট তৈরি হবে বলে আমাদেরকে জানাচ্ছে এই পেট্রোল পাম্পের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন। তো আসলে 2টা পর্যন্ত যেহেতু এই ধর্মঘট চলবে, আসলে তারপরে কিন্তু আসলে এই যারা এই ধর্মঘটের ডাক দিয়েছেন তারা কিন্তু পরবর্তী সিদ্ধান্ত নেবেন যে আসলে ধর্মঘট স্থায়ী হবে কিনা। তো রাত্রি এই ছিল বাঘাবাড়ি তেলের ডিপো থেকে আমার কাছে সবশেষ। 10 দফা দাবিতে ধর্মঘট পালন করছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ। সেখান থেকে যুক্ত ছিলেন রিফাত রহমান। ঘূর্ণিঝড় এলেই দুশ্চিন্তায় পড়ে যায় বরিশাল সহ গোটা উপকূলীয় এলাকার বাসিন্দারা। আতঙ্কে দিন কাটে বিভাগের 197 কিলোমিটার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ নিয়ে, কারণ দীর্ঘদিন পার হলেও সংস্কার করা হয়নি বাঁধগুলো। উপকূলীয় বাসিন্দাদের সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কোনো শেষ নেই। পানি উন্নয়ন বোর্ড বলছে প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, অনুমোদন পেলেই হবে ব্যবস্থাও। মাহমুদুর নবীর তোলা ছবিতে আরো জানাবেন ফিরদৌস সোহাগ। উপকূল রক্ষাকারী বাঁধের এমন ভঙ্গুর দশা ভাবনায় ফেলে স্থানীয় বাসিন্দাদের। নদী ও সাগর পাড়ের জীবন, সম্পদ আর শস্যের নিরাপত্তায় যে বাঁধ দীর্ঘদিন সংস্কার না হয়, সেই বাঁধই এখন গলার কাঁটা। বিগত সময়ের ঘূর্ণিঝড় সিডোর, আইলা, রেমাল, চিত্রাং সহ বিভিন্ন ঘূর্ণিঝড়ে নদী ও সাগর লাগোয়া এলাকায় 5 থেকে 7 ফুট জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পানি, কোথাও আবার নিশ্চিহ্ন হয়ে যায় পুরো বেড়িবাঁধ। কিন্তু দীর্ঘদিন পার হলেও সংস্কার করা হয় না বাঁধগুলো। কোনো ক্ষেত্রে সেই সময় গিয়ে ঠেকে 18 থেকে 20 বছরে। এই সময় বাসিন্দাদের দিন কাটে চরম আতঙ্কে। এই ভেড়িবাঁধ প্রায় 10 থেকে 15 ফিট উঁচা ছিল। এখন সেই ভেড়িবাঁধ পিছনের যে 2-3টা ঘূর্ণিঝড় হয়েছে, এর কারণে ভেড়িবাঁধ এখন নাই বললেই চলে, একদম মাটির সাথে মিশে গেছে। মাল গরু বছর নিয়ে সমস্যা। এরপর ওই মাঠে যে ফসল দিই, ফসল পানিতে তলায় ভাসিয়ে যায়, আমাকে সব দিকে ক্ষতি, ডাইলের, মরিচের, ধানের। ফিরে ঘূর্ণিঝড় বা সিডর যে কোনো একটা পানির ব্যবস্থা যদি হয় বেশি, তাহলে আমাদের যে কী অবস্থা হইবে এইটাই আমরা সঠিক বলতে পারবো না। পিরোজপুরের বলেশ্বর নদীর তীরের বেড়িবাঁধ এটি। এখন দেখে বোঝারই উপায় নেই যে এককালে এটি বেড়িবাঁধ ছিল। সিডর, আইলা ও রিমালের মতো একাধিক ঘূর্ণিঝড়ে এই বেড়িবাঁধটি ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু তারপর আর সংস্কার করা হয়নি। বরিশাল অঞ্চলের উপকূলীয় এলাকাসমূহে এরকমের অসংখ্য বেড়িবাঁধ রয়েছে, যেগুলোর একই অবস্থা। পিরোজপুর জেলায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ রয়েছে 40 কিলোমিটার। এর মধ্যে 30 কিলোমিটারই সদর ও ইন্দুরকানী উপজেলায়। জেলার অন্যান্য অংশে বাকি 10 কিলোমিটার। এছাড়া বিভাগের 6 জেলায় মোট ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের পরিমাণ 197 কিলোমিটার। কর্তৃপক্ষ বলছে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কারে প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, অনুমোদন পেলেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস তাদের। অস্থায়ীভাবে যদি আমরা বেড়িবাঁধটি পুনরাকৃতিকরণ করে দিতে পারি, সেক্ষেত্রে আমরা আসন্ন যে ঘূর্ণিঝড়গুলো সেগুলা মোকাবেলা করতে অনেকটাই সক্ষম হব। আমার প্রপোজাল থাকবে যে এটাকে যেন জনগুরুত্বপূর্ণ বিবেচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটাকে আমলে নেয়। 197 কিলোমিটার বেড়িবাঁধ বর্তমান ক্লাইমেট চেঞ্জের সাথে মানানসই রেখে এটা আমরা পুনর্বাসনের জন্য একটা ডিপিপি প্রণয়ন করে 2,500 কোটি টাকার ডিপিপি, এটা আমাদের বর্তমানে ইআরডিতে আছে, প্রক্রিয়াধীন আছে। এটা যদি অনুমোদিত হয় তখন বড় ধরনের দুর্যোগে আমাদের এই বিভাগের জনসাধারণকে সম্পূর্ণ রক্ষা করার জন্য এটা সক্ষম হবে বলে আমরা মনে করি।
স্থায়িত্ব বাড়াতে বেড়িবাঁধের সংস্কারে মাটির পরিবর্তে আন্তর্জাতিক মানে কাজ করার পরামর্শ বিশেষজ্ঞদের। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কম্প্যাকশন না দিয়ে বাঁধ নির্মাণ করি, তাহলে এরকম উইক জোন নির্মাণ হবে এবং প্রতি বছরই দেখা যাবে সেই উইক জোনগুলো মেরামত করার জন্য অনেক টাকা ব্যয় করা হবে, কিন্তু কাজের কাজ কিছু হবে না। বরিশাল বিভাগে মোট বেড়িবাঁধের দৈর্ঘ্য ৩,২০০ কিলোমিটার। প্রতি বছরই ঘূর্ণিঝড়ের আঘাতে বেড়িবাঁধের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। ফেরদাউস সোহাগ, এখন পিরোজপুর। নোয়াখালী পৌরসভার ড্রেন ও খালগুলোতে আবর্জনা জমে থাকায় অচল হয়ে আছে ড্রেনেজ ব্যবস্থা। ড্রেনগুলোতে পানি চলাচল বন্ধ থাকায় সামান্য বৃষ্টি হলেই পৌর এলাকার সবগুলো সড়কে 2 থেকে 3 ফুট পানি জমে যায়। এতে ভোগান্তির মুখে পড়তে হয় পৌরবাসীকে। দীর্ঘদিনের এই সমস্যার জন্য প্রশাসনের উদাসীনতাকে দায় দিচ্ছেন স্থানীয়রা। নোয়াখালী থেকে ইমরান হোসেনের ছবিতে আরও জানাচ্ছেন নাসিম শুভ। নোয়াখালী পৌর এলাকার জলাবদ্ধতা সমস্যার সমাধানে পৌঁছাতে পারছে না পৌর কর্তৃপক্ষ। সামান্য বৃষ্টি হলেই পানির নিচে ডুবে যায় রাস্তা। সড়কের পাশে থাকা দোকানপাট আর ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও ঢুকে পড়ে পানি। এতে প্রতিনিয়তই ক্ষতির মুখে পড়তে হয় ব্যবসায়ীদের। আসছে বর্ষা নিয়েও শঙ্কা সৃষ্টি হয়েছে তাদের মনে। আমাদের এখানে ড্রেন হয়েছে, ড্রেনটার নিষ্কাশন হইতেছে না। নিষ্কাশন না হওয়ার কারণে পানিগুলো এখানে জমে যায়। সামান্য একটু বৃষ্টি হলে আমাদের দোকানে পানি উঠে যায়। বর্ষা না আসতে আমাদের এখানে কালকে 1 ঘন্টা বৃষ্টিতে যে দেখেন আমাদের কি অবস্থা, হাঁটু সমান পানি হয়েছে। নোয়াখালী পৌরসভার 9টি ওয়ার্ড ও জেলার প্রধান সড়কের আশেপাশের হাসপাতাল সড়ক, মাইজদি বাজার, লক্ষ্মীনারায়ণপুর, কৃষ্ণরামপুর, হরিনারায়ণপুর সহ বেশিরভাগ সড়কেই বছরের অধিকাংশ সময়ে পানি জমে থাকে। এর বড় কারণ খাল আর পুকুরগুলোর বেশিরভাগই বেদখলে। এছাড়া ড্রেনেজ ব্যবস্থাও কার্যত অচল। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতা ও বছর জুড়ে সঠিক তদারকির অভাবেই হচ্ছে এমনটা। রাস্তাতে চলাফেরা করা খুব কষ্ট। এখন এই রাস্তার পানি জমি থাকে হাঁটু পরিমাণ, রিক্সাওয়ালা রিক্সা চালাইতে পারে না। অল্প বৃষ্টি হলে রোডের উপরে অনেক পানি হয়, যেমন কালকে রাত্রে এই রোড এখানেও পানি হয়েছিল প্রচুর। ড্রেনের ব্যবস্থাটা আরও যেভাবে করছে এটা পরিকল্পনাবিহীন ড্রেন করা হয়েছে। পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের বেশি ভোগান্তি পোহাতে হয়। শিক্ষা প্রতিষ্ঠানে যেতে তাদের গুনতে হয় বাড়তি খরচ। এছাড়া কখনো কখনো শ্রেণীকক্ষে উঠে যায় পানি, ব্যাহত হয় নিয়মিত পাঠদান। হালকা বৃষ্টি হলেই এই স্কুলের রাস্তাটি এবং স্কুলের মাঠটা ডুবে যায়। আমরা স্কুলে ঠিকমতো আসতে পারি না, তাছাড়া কোনো রিক্সা এখানে আসতে চায় না, ওরা অতিরিক্ত পরিমাণে ভাড়া চায়। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও নোয়াখালীতে পর্যাপ্ত জনবল ও লজিস্টিক সাপোর্ট না থাকায় জলাবদ্ধতার সমস্যা রয়েই যাচ্ছে। জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা জানান জেলা প্রশাসক। খাল খননটা খুব জরুরি। খাল খনন আমরা করার জন্য ইতিমধ্যে প্রস্তাব প্রেরণ করেছি, হয়তো একটু সময় লাগবে। কিছু কিছু খাল খনন করাও হয়েছে ইতিমধ্যে, কিন্তু পর্যাপ্ত নয়। এছাড়াও পৌরসভাগুলোতে আসলে লজিস্টিক্সের ভীষণ অভাব রয়েছে। এই জন্য তারা যেভাবে কাজ করা প্রয়োজন আসলে ওভাবে কাজ করে উঠতে পারছে না। 24-এর ভয়াবহ বন্যায় উৎপত্তিস্থল ফেনীর পানি 1 মাসের মধ্যে নেমে গেলেও নোয়াখালী পৌরবাসীকে 3 মাসের বেশি সময় জলাবদ্ধতায় ভুগতে হয়েছে। দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা পৌরবাসীর। এখন নোয়াখালী। কোরবানির ঈদ সামনে রেখে চাঁদপুরে গরু মোটা চাঁচাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। তবে এবারও জেলায় চাহিদার তুলনায় ঘাটতি থাকছে পশু সরবরাহে। অথচ পদ্মা মেঘনার বিস্তীর্ণ চরাঞ্চলে রয়েছে ঘাটতি পূরণের বিপুল সম্ভাবনা। গোখাদ্যের দাম স্থির থাকায় লাভের আশা করছেন খামারিরা। চরাঞ্চলের গবাদি পশুপালন বৃদ্ধিতে আরও গুরুত্ব দেওয়ার কথা বলছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। তালহা জুবাইরের প্রতিবেদন। চাঁদপুরের চরাঞ্চল, যেখানে হাজারো পরিবার প্রতিনিয়ত লড়ে যাচ্ছে জীবিকার জন্য। নদীতে মাছ ধরা আর কৃষিকাজের পাশাপাশি তাদের অন্যতম উপার্জনের পথ এখন গবাদি পশুপালন। সহজলভ্য গোখাদ্য আর বিস্তৃত চরভূমির সুবিধায় চরাঞ্চলের প্রতিটি বাড়িতেই দেখা মেলে গরু ছাগলের পাল। মেঘনার বুকে জেগে ওঠা কোম্পানির চর,
বিধবা শাহনাজ বেগম ঈদকে সামনে রেখে বর্গায় পালন করছেন 3টি গরু। টানাটানির সংসারে জীবিকা উপার্জনের অন্যতম উৎস গরু পালন। গরুর এই ঘাস কাটে না দেয়, গরু পানি খাবাই, এই গরু পিছনে তো সবকিছু আমার যাইতে আছে কষ্ট। আল্লাহ যদি মিলাই তাহলে টাকা দিয়ে ঈদ করবো। চরের আরো অনেক নারী শাহনাজের মতো স্বপ্ন দেখছেন একটু সচ্ছল জীবনের। পশুপালন আজ শুধু জীবন ধারণের পথ নয়, বরং প্রান্তিক অর্থনীতির এক সম্ভাবনাময় দিগন্ত। সহায়তা পেলে আগামীতে আরো বেশি গবাদি পশু পালন করে ক্রেতা চাহিদা মেটানোর আশা এই নারীদের। একটা বর্গা সন্ধ্যা হালে হাইলা 10টা আয় ব্যয় করে সবের বালাগুলো আছে। দুটা নতুন জামা দিমু, স্কুলে লেখাপড়া করামো, স্কুলে বেতন দিমু, দেখা যাচ্ছে ভবিষ্যৎ করিয়া দিমু ছেলে মেয়ে, এই জন্য কষ্ট করতে আছি গরু ছাগল নিয়ে। এদিকে ঈদকে ঘিরে জমে উঠেছে খামারগুলো। ছোট বড় খামারে চলছে গরুর নিয়মিত পরিচর্যা। কাঁচা ঘাসের পাশাপাশি গোখাদ্যের দাম স্বাভাবিক থাকায় লাভের আশা করছেন খামারিরা। মাসে 15,000 টাকা বেতন পাইতে আছি, বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, আমরা আমার কোম্পানি প্রতিষ্ঠানে ভালো দেখতে আছে। খোল, ভুসি, ভুট্টা এগুলাই আর নিয়মিত গোসল করাই, এতে গরুগুলা আলহামদুলিল্লাহ ভালো। দিন আইনা দিন খায়, তার এদিকে দিন মজুরি দিল, দেখেছে কোম্পানিরও লাভ, আমগো লাভ। চাহিদা থাকার কারণে আমরা আগামীতে ইনশাল্লাহ আরো ডাবল করার একটা আশা করতেছি আর কি। ভারতে গরু যদি প্রবেশ না করে তাহলে আমি কেন বাংলাদেশে কোনো খামারই লস থাকবো না। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার তথ্য অনুযায়ী জেলায় কুরবানির চাহিদা রয়েছে 76,000-এর বেশি পশুর, আর প্রস্তুত আছে প্রায় 63,000। এই ঈদে প্রায় 600 কোটি টাকার গবাদি পশু বেচাকেনা হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া গবাদি পশুর ঘাটতি কমিয়ে আনতে আগামীতে চরাঞ্চলে আরও নজর দেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয় খুবই স্ট্রিক্ট, কোনো ইন্ডিয়ান বা বার্মার কোনো গরু ঢুকতে পারবে না। চাঁদপুর অঞ্চলে একটু গরুর সংখ্যা কম আছে কোরবানির জন্য, এটা একটা বিরাট আপনার এটাকে মিনিমাইজ করার জন্য, ঘাটতিটা পূরণের জন্য আমরা চরাঞ্চলের গরু ছাগলকে আমরা অ্যাড করে আমরা এটা ঘাটতি পূরণ করতে পারবো সামনে। সঠিক পরিকল্পনা আর সরকারি সহায়তা পেলে চাঁদপুরের শতাধিক চর হয়ে উঠতে পারে গবাদি পশুপালনের তীর্থভূমি। পশুপালন চরাঞ্চলের মানুষের ভাগ্য বদলের পাশাপাশি জাতীয় পর্যায়ে রাখতে পারে গুরুত্বপূর্ণ অবদান। তালহা জুবায়ের, এখন চাঁদপুর। ধানমন্ডি থেকে মাত্র কয়েক মিনিটের পথ স্বপ্ননিবাস আবাসন প্রকল্প। ওদের একটি সোসাইটির প্রতিটি প্লটই প্রকৃত অর্থে কর্নার প্লট, যেখানে সেখানে বুকিং নয়, প্লটটি যেন ঢাকায় হয়। সামুদ্রিক মাছ শিকারে নিষেধাজ্ঞার প্রভাবে সরবরাহ বেড়েছে পুকুর ও ঘেরের মাছের, তবে সরবরাহ কম থাকায় বেড়েছে চিংড়ির দাম। এদিকে ফেনীর পাইকারি ও খুচরা বাজারগুলোতে সরবরাহ কমায় কেজি প্রতি দাম বেড়েছে 8 থেকে 10 টাকা। এ নিয়ে আরও জানাতে পটুয়াখালীর বাদঘাট পাইকার মাছ বাজার থেকে যুক্ত হয়েছেন জসিম পারভেজ ও ফেনী শহরের সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেট থেকে যুক্ত হয়েছেন সুলাইমান তালিব। প্রথমে চলে যেতে চাই পটুয়াখালীতে জসিমের কাছে। জসিম, বাজারে আজ কোন মাছের দাম কত, এ নিয়ে বিক্রেতারা কি বলছেন? রাত্রি আপনার মাধ্যমে এখন টেলিভিশনের দর্শকদের জানিয়ে রাখতে চাই যে বঙ্গোপসাগরে হচ্ছে 474 প্রজাতির মাছের বিচরণ থাকে। সেই মাছের যে ভান্ডার, সেই মাছের ভান্ডারে কিন্তু এখন নিষেধাজ্ঞা চলছে 58 দিনের। সে কারণে কিন্তু সামুদ্রিক মাছের সরবরাহ কম, একদম নাই বললেই চলে। সে কারণে এখানে যে পুকুর, ঘের, অন্যান্য জলাশয় রয়েছে, সেই জলাশয়ের মাছ বেচা বিক্রি সরবরাহ রয়েছে এবং বেচা বিক্রিও যথার্থ রয়েছে। তবে অপরিবর্তিত রয়েছে রুই মাছের দাম সহ অন্যান্য মাছের। যেমন আজ এই বাজারে রুই মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে 300 থেকে 380 টাকা প্রতি কেজি, এবং কাতল বিক্রি হচ্ছে 250 থেকে 350 টাকা প্রতি কেজি। এছাড়া সিলভার কার্প মাছ 80 থেকে 140 টাকা বিক্রি হচ্ছে। তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকা প্রতি কেজি। এছাড়া মৃগেল মাছ বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা। এছাড়া পাবদা, চাষ পাবদা বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা। এছাড়া দাম বেড়েছে প্রতি কেজিতে 50 থেকে 100 টাকা। চিংড়ি মাছ, প্রকারভেদে চিংড়ি মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে 450 থেকে 600 টাকা। আবার 1000 টাকা পর্যন্ত বেচা বিক্রি হচ্ছে অন্য প্রজাতির যে চিংড়ি রয়েছে। এখানকার বিক্রেতারা বলছে যে মাছের, সামুদ্রিক মাছের সরবরাহ না থাকায় অন্যান্য জলাশয়ের মাছের সরবরাহ কিছুটা রয়েছে, সে কারণেই মাছের দাম অপরিবর্তিত রয়েছে গত 1 সপ্তাহ ধরে। কিন্তু চিংড়ি মাছের সরবরাহ
কম থাকায় দাম বেড়েছে অনেক বেশি, 50 থেকে 100 টাকা প্রতি কেজিতে বেড়েছে। এখানকার যে ক্রেতারা বলছেন, তারা বলছেন যে মাছের দাম আরো কিছু কম হলে তাদের জন্য একটু ভালো হতো, কেননা এখানকার যে পাইকাররা আসেন তারা এখান থেকে মাছ ক্রয় করে তারা আবার বিভিন্ন হাট বাজারে গিয়ে বেচা বিক্রি করে এবং এতে এখানকার যে পরিবহন খরচ এবং অন্যান্য খরচের যোগান দিতে গিয়েই কিন্তু ভোক্তা পর্যায়ে প্রতি কেজিতে মাছের দাম বেড়ে যায় 20 থেকে 50 টাকা। তো এক কথা বলা যায় যে মাছের সরবরাহ যদি বাড়ে তাহলে দাম কমবে, আর যদি সরবরাহ কমে তাহলে আরো অস্বস্তি চলে যেতে পারে, এমনটি নিশ্চিত করছে ব্যবসায়ী এবং ভোক্তারা। এই ছিল আমার কাছে সবশেষ। রাত্রি জসিম, আপনার কাছ থেকে শুনছিলাম মাছ বাজারের খবর, এবার জানতে চাই সবজি বাজারের খবর। ডালিম, আপনার কাছে জানতে চাই সবজি বাজারে আজ 8 থেকে 10 টাকা বৃদ্ধি পেয়েছে সবজির দাম, সেক্ষেত্রে সবজির দাম বৃদ্ধি পাওয়ায় ক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? আমরা আজকে সকাল থেকেই ফেনী শহরের সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেট, মহিপাল বাজার এবং শহরে বড় বাজার এবং দাউদপুরস্থ যে পাইকারি সবজির আড়ত রয়েছে সেখানে আমরা গিয়েছিলাম। যেটি দেখেছি আমরা, এক সপ্তাহের ব্যবধানে ফেনীর যে বাজারগুলো রয়েছে এই বাজারে সবজির দাম কেজি প্রতি 8 থেকে 10 টাকা বেড়েছে। আজকের বাজারে আমরা এসে যেটি দেখেছি যে ছোট সাইজের লেবু যেগুলো প্রতি হালি বিক্রি হচ্ছে 16 থেকে 20 টাকার মধ্যে, বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজি 50 টাকা, শসা বিক্রি হচ্ছে 60 টাকা, আখরি বিক্রি হচ্ছে 60 টাকা, করলা বিক্রি হচ্ছে 60 টাকা, কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে 50 টাকা, পটল বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়, টমেটো বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়, কচুর ছড়া বিক্রি হচ্ছে 80 টাকায়, ঢেঁড়স বিক্রি হচ্ছে 50 টাকায়, জালি কুমড়ো বিক্রি হচ্ছে 40 টাকা, লাউ পিস প্রতি পিস বিক্রি হচ্ছে 50 টাকা, পেঁপে বিক্রি হচ্ছে 60 টাকা, আলু বিক্রি হচ্ছে 20 টাকা। বিক্রেতারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই সময়টাতে দেশের বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতার কারণে সবজির যে উৎপাদন সেটি কিছুটা ব্যাহত হয়েছে, যার ফলশ্রুতিতে সবজির দাম কিছুটা বৃদ্ধি রয়েছে। তবে বিক্রেতারা যেটি বলছেন যে গত বছরের তুলনায় এই সময় সবজির দাম কিন্তু কম রয়েছে এবং দেশের যে নিত্যপণ্যের যে দাম সেটি অনেকাংশেই মানুষের হাতের নাগালে রয়েছে। আমরা দেখেছি আজকের বাজারে আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে 20 টাকার মধ্যে। আমরা কথা বলছি বিক্রেতাদের সাথে, বিক্রেতারা বলছেন বছরের এই সময়টাতে কিন্তু গ্রীষ্মকালের যে সবজি সেই সবজির প্রাচুর্যতা থাকার কথা এবং সবজির দাম আরো কিছুটা হাতের নাগালে থাকার কথা, সেই অনুযায়ী সবজির দাম কিছুটা বেশি রয়েছে। তবে বিক্রেতারা যেটি বলছেন যে বর্ষা এবং জলাবদ্ধতার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে সবজির যে উৎপাদন সেটি কিছুটা ব্যাহত হয়েছে, যার ফলশ্রুতিতে সবজির দামটা কিছুটা বৃদ্ধি রয়েছে। তবে বিক্রেতারা যেটি বলছেন যে সপ্তাহের ব্যবধানে, অর্থাৎ সপ্তাহ অথবা 10 দিনের মধ্যে সবজির যে উৎপাদন সেটি বাড়তে পারে। সবজির উৎপাদন বাড়লে দাম আরোটা কিছুটা হাতের নাগালে আসবে বলে বিক্রেতারা জানিয়েছেন। তবে ক্রেতারা যেটি বলছেন যে সবজির দাম যদি আরো তাদের হাতের মুঠে আসে তাহলে তাদের যে ক্রয় ক্ষমতা সেটির মধ্যে তাদের যে স্বস্তিবোধ সেটি তারা পাবেন। তো এই ছিল ফেনীর সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেট থেকে আমাদের কাছে সবজি বাজারের খবরের সর্বশেষ। বাজার পরিস্থিতি নিয়ে জানাতে যুক্ত ছিলেন পটুয়াখালী ও ফেনী থেকে সহকর্মীরা। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা আলী। উৎসবের সমাপনী দিনে পুরস্কারটি ঘোষণা করা হয়। আদনান আল রাজীব পরিচালিত সিনেমাটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় স্পেশাল মেনশন বিভাগে পুরস্কার পেয়েছে। প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য শাখায় প্রতিযোগিতা করে বাংলাদেশের কোনো সিনেমা। উপকূলীয় একটি শহরের গল্প তুলে ধরা হয়েছে সিনেমাটাতে, যেখানে গান গাইতে দেয়া হয় না নারীদের। সেখানে এক কিশোর গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে উপকূল ছেড়ে যেতে চায় শহরে। কান উৎসবের অফিসিয়াল সাইটে এভাবেই তুলে ধরা হয়েছে সিনেমাটির গল্প। সিনেমাটিতে আলী চরিত্রে অভিনয় করেছেন আলামিন। এতে আরও অভিনয় করেছেন বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী। এবার দেশের বাইরে প্রসঙ্গ। গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও 52 ফিলিস্তিনের। এছাড়া পুষ্টিহীনতায় ভুগে মারা গেছে 4 বছরের এক শিশু। বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য বলছে অবরুদ্ধ উপত্যকাটিতে মারাত্মক পুষ্টিহীনতায় ভুগছে এমন শিশুর সংখ্যা 70,000 ছাড়িয়েছে। এছাড়া গেল বুধবার থেকে শনিবার সূর্যাস্ত পর্যন্ত মাত্র 100 ত্রাণের ট্রাক প্রবেশের অনুমতি দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ সহ বেশ কিছু মানবাধিকার সংস্থা। চাহিদার তুলনায় এই সামান্য ত্রাণকে প্রহসন হিসেবে দেখছেন
জাতিসংঘ মহাসচিব। এদিকে গাজার খান ইউনিসে হামলায় নারী চিকিৎসকের 9 সন্তান নিহতের ঘটনা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। পর্যালোচনা করা হবে হামলার কারণ ও লক্ষ্যবস্তু। আল জাজিরার প্রতিবেদনে বলা হচ্ছে, খান ইউনিসের ওই ব্রিটিশ নারী চিকিৎসকের বাড়ি ছাড়াও এদিন হামলা হয়েছে আরও এক স্বাস্থ্যকর্মীর বাসভবনে। যদিও এই 2 হামলার কারণ ও উদ্দেশ্য সম্পর্কে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ। এবারে খেলার খবর। কথা দিয়েও 2 বছরেও নারী ফুটবলের ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করতে পারেনি ফেডারেশন। অন্যদিকে টানা 2বার সাফের শিরোপা অর্জনের ঘোষিত কোটি টাকা প্রাইজ মানিও বুঝিয়ে দিতে পারেনি আফিদা ঋতুপর্ণাদের। প্রশ্ন উঠেছে নারী ফুটবলারদের প্রতি বাফুফের উদাসীনতা নিয়ে। বিস্তারিত থাকছে শরীফ রোশনের প্রতিবেদনে। ঢাকঢোল পিটিয়ে বেশ জমজমাট আয়োজনে নারীদের ফুটবলে ফ্র্যাঞ্চাইজি শুরুর ঘোষণা দেয় বাফুফে। ব্যাস এ পর্যন্তই হয়তো দায়িত্ব শেষ মনে করেছেন আয়োজকরা। তা না হলে দীর্ঘ 2 বছরের বেশি সময় পেরিয়ে গেলেও কেন ঘোষণা আর আয়োজনের মধ্যেই আটকে আছে বিশাল অঙ্কের ফ্র্যাঞ্চাইজি লিগটি? দেশের ফুটবলে যে নারীদের হাত ধরে লেগেছে পালা পরিবর্তনের হাওয়া, সেই নারীদের ঘরোয়া লিগের নড়বড়ে কাঠামো মজবুত করতে নেওয়া উদ্যোগেও এত উদাসীনতা কর্তাদের বারবার আশা দেখিয়েও হতাশ করেছে ফুটবলারদের। লিগটা শুরু হবে 15 মে থেকে, 15 মে থেকে 4 জুন পর্যন্ত। এই সময়ের ভিতরে লিগটা হবে, সবাই সবার সাথে খেলবে, অর্থাৎ ডাবল লিগ হবে। তবে চলতি বছর কি ফুরবে সেই অপেক্ষা? এফসি আন্ডার 17 খেলাগুলো একদম অক্টোবর পর্যন্ত। সো আবার নভেম্বরে আমাদের বাংলাদেশ ভারতের খেলা আছে হোমে। সো ক্যালেন্ডার একটু চ্যালেঞ্জ আছে আমাদের। 8 নভেম্বর কিংবা ডিসেম্বরের ফার্স্ট উইকে হবে, বাট আমি এই বছরে করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। এই তো গেল ফ্র্যাঞ্চাইজি লিগের হালচাল। তবে পরপর 2বার সাফ জয়ীদের কোটি টাকা প্রাইজ মানি প্রাপ্তির কি হলো? এখানেও ফ্র্যাঞ্চাইজি লিগের মতো একই অবস্থা। অর্থ পুরস্কার দেওয়ার সুখবর দিয়েই খালাস দায়িত্বপ্রাপ্তরা। মানে এটা দিয়ে অনেক কথা হচ্ছে ঠিকই, বাট এটা আসলে কোনো চ্যালেঞ্জ না, এটা জাস্ট প্রক্রিয়ার ব্যাপার। এবং আপনি জানেন যে দেখেন আমাদের তো এখন নারী ফুটবল কিন্তু আমাদের একদম টপ প্রায়োরিটি আছে। আমরা কিন্তু খালি একটি জিনিস নিয়ে কাজ করছি না, আমরা কিন্তু সার্বিকভাবে কাজ করছি এবং তাদের প্রয়োজনীয়তাকে মাথায় রেখেই আমরা সব কিছু করছি। সো ওই সিস্টেমের ভিতরে এটা আছে এবং এটা সহমত হয়ে যাবে। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে অন্য প্রতিযোগিতার শ্রেষ্ঠত্বের মুকুট অর্জনে নারী ফুটবলারদের প্রতি আরও বেশি মনোযোগী হবার পরামর্শ ফুটবল সংশ্লিষ্টদের। শরীফ রওশন, এখন, ঢাকা। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।